সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন। আর আজকের আমাদের আলোচনার বিষয় ডাকসু নির্বাচন 2025। আজকে আমাদের আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছেন শেখ মুজিবুর রহমান হলে সদস্য পদে স্বতন্ত্র হিসেবে লড়ছেন আল আরশাদ হাসান। আল আরশাদ, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি আল আরশাদ হাসান। ভিওডি বাংলাকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। আপনি হল সংসদে লড়ছেন, হ্যাঁ, শেখ মুজিবুর রহমান হলে সদস্য পদপ্রার্থী। আপনার কি মনে হয়, আপনি জয়ী হওয়ার ব্যাপারে কতটা আশাবাদী? আমি হচ্ছে 24-25 সেশনের একজন শিক্ষার্থী, শেখ মুজিবুর রহমান হলের প্রথম বর্ষের আবাসিক শিক্ষার্থী। তো আমি হলে এসেছি 2 মাস যাবত। 2 মাসে আসার পর বিভিন্ন ধরনের সমস্যাগুলো আমার চোখে পড়ে। তো এই সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যে আমার ভিতর থেকে একটা সদিচ্ছা, জবাবদিহিতা এবং দায়বদ্ধতার জায়গা থেকে আমি নিজেকে স্বতন্ত্রভাবে সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করছি। আমি মনে করি যে যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানবিকতার প্রশ্নে অটল থেকেছি। এবং যখন থেকে জানতে শিখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ওঠা নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হয়। এবং আমার বাংলাদেশের প্রতি প্রচণ্ড ভালোবাসার জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শেখ মুজিবুর রহমান হল সংসদ থেকে সদস্য পদে আমি নির্বাচন করছি। আপনি কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, মাত্র 2 মাস হলো। আপনার কি মনে হলো আসলে, আপনি এই যে কোন বিষয়টি আপনার সাহস জুগিয়েছে যে আমি ফার্স্ট ইয়ার নয়, শুধু ফার্স্ট ইয়ার নয়, আপনি মাত্র 2 মাস হলো ভর্তি হয়েছেন? আমি 2 মাস হলো ভর্তি হয়েছি, বাট আমার যে বিষয়টা সবচেয়ে সাহস জুগিয়েছে এটা হচ্ছে আমার সদিচ্ছা। যে আমার একটা সদ ইচ্ছা আছে, আমি যদি কাজ করার সুযোগ পাই, এবং বয়স কোনো ম্যাটার না, কেউ বয়স কম হলেও সে যোগ্য হতে পারে, এবং তার যদি কাজ করার সদিচ্ছা থাকে তাহলে সে যদি উপযুক্ত স্থানে নির্বাচিত হয় তাহলে সে কাজ করতে পারবে। এই আত্মবিশ্বাস থেকে আমি নির্বাচনে একজন প্রার্থী। আপনার তো তেমন পরিচিতও নাই, সুতরাং আপনার তো হলের প্রত্যেকটি ভোটারের কাছে আপনার যেতে তো সময় লাগবে, কিংবা আপনার যে পরিচয়টা, আপনি দেখা যাচ্ছে অধিকাংশ ভোটারই আপনার সিনিয়র। হ্যাঁ, সিনিয়রদেরকে আপনার অ্যাপ্রোচ করা, আপনার নেতৃত্ব মেনে নেওয়া, হ্যাঁ, নেতৃত্ব মেনে নিতে এক ধরনের যে কৌশল আপনার, যে মেনে নিতে হবে আপনাকে। আপনি আমরা জানি যে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি 4th ইয়ার কিংবা 3rd ইয়ারের ছেলেমেয়েরা অংশ নিচ্ছে এই নির্বাচনে। সেক্ষেত্রে এই যে সিনিয়রদেরকে আপনার নেতৃত্ব মানানো, এটা আপনার জন্য বাড়তি চ্যালেঞ্জ না? আমরা ফার্স্ট ইয়ার থেকে বেশ কয়েকজন সদস্য পদে নির্বাচন করছি। সিনিয়ররা আমাদেরকে খুব সুন্দরভাবে রিসিভ করতেছে। আমরা যখন সিনিয়রদের রুমে ভোট চেতে যাই বা তাদের সমর্থন বা দোয়া প্রার্থী হিসেবে যাই, তখন ভাইয়ারা আমাদেরকে চকলেট পর্যন্ত গিফট করেছে। এবং তারা আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছে। যে অনেকে বলছে যারা মাস্টার্সে আছে বা এমফিলে আছে বা অনার্স ফার্স্ট ইয়ার মানে লাস্ট ইয়ারে আছে, 4th ইয়ার, অর্থাৎ তারা আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে যে তোমরা কোন ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করবা। কারণ যেই ভাইয়ারা মাস্টার্সে বা এমফিলে আছে তারা এই 4-5 বছর আসার পর আসলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রক্রিয়াগুলো বুঝতে পেরেছে যে সমস্যা কোথায়। তারা চাচ্ছে যারা ফার্স্ট ইয়ার এসেছে তারা যেন প্রথম থেকে এই সমস্যাগুলো বুঝতে পারে এবং প্রথম থেকেই ছাত্রদের প্রতিনিধি হয়ে এই সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারে। এজন্য আমরা সিনিয়র বা যারা আমাদের সমবয়সী বন্ধুবান্ধব আছে তারা আমাকে সবাইকে উৎসাহিত করতেছে আমাদেরকে। আপনি কোন সমস্যাগুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন, অর্থাৎ প্রতিশ্রুতির বিষয়গুলো কি কি? আমার প্রতিশ্রুতির বিষয়টা আসলে, আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমি প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রথম বর্ষের অন্যান্য শিক্ষার্থীরা যে ধরনের সমস্যাগুলো ফেস করে আমি নিজেও সে ধরনের সমস্যাগুলোই ফেস করি। আমার এই হিসেবে কোনো স্পেসিফিক ইশতেহার নেই। প্রথম বর্ষে পড়া চলাকালে আমার বন্ধুরা যে ধরনের সমস্যা ফেস করবে আমি নিজেও সেই ধরনের সমস্যার সম্মুখীন হব এবং এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমি কাজ করব। সেটা যে কোনো সমস্যা হতে পারে। আমি বলতে পারি আমি 2 মাস হলো হলে আসছি। প্রথমেই যদি বলি খাবারের কথা, আমরা আমার হলের ক্যান্টিনে, এমনকি আমার হলের ক্যান্টিনের খাবারের মানটা সবচেয়ে খারাপ। অন্যান্য যেমন জিয়া হল বা বিজয় 71 হলের খাবার মানের চেয়ে ভালো। যেমন আমরা যেই টাকা দিয়ে এই নিম্নমানের খাবার খাই, এই টাকা দিয়ে আমার হলে এর চেয়ে উচ্চমানের বা মানসম্মত খাবার খাওয়া সম্ভব। আমি মনে করি যে খাবারের মান খারাপ হওয়ার পিছনে হল প্রশাসনের সাথে ক্যান্টিনে যারা কর্মরত কর্মচারী আছে তাদের যে একটা ছাত্রবান্ধব বন্ধন, এই বন্ধনের অভাবের কারণে আমাদের খাবার মান খারাপ হয়। এবং হলে যারা কর্মরত যারা খাবার বিষয়টি দেখভাল করে তারা তো ঠিকভাবে বিষয়টি দেখছেন না। তো এই বিষয় থেকে আমি যদি সদস্য নির্বাচিত হই আমি সার্বক্ষণিক খাবারের বিষয় নিয়ে কাজ করব এবং
আপনারা জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর খুব করুণ অবস্থা। বেশ কিছু বিল্ডিং নতুন আছে, বাট অধিকাংশ বিল্ডিং হচ্ছে পুরাতন। এই বিল্ডিংগুলোতে যখন আপনি ঢুকবেন, একজন শিক্ষার্থীর রুমে যাবেন, আপনাকে মনে হবে আপনি মনে হয় ভূতের বাসায় চলে আসছেন, কারণ রঙের অবস্থা এত খারাপ। এমনও অনেক হল আছে যেগুলোতে হয়তো 5-10 বছর আগে লাস্ট রং করা হয়েছে, এবং ছাদ থেকে যদি বলি যে সিমেন্টের অংশ খুলে পড়ছে, যে কোনো সময় খুলে পড়তে পারে। তো এই ধরনের সমস্যাগুলো আছে। এবং হলে আপনি বেডের কথা বলেন, বেড এবং টেবিলের আশেপাশে ছারপোকা, এই ছারপোকা জনিত সমস্যাটি একটি তীব্র সমস্যা। শিক্ষার্থীরা দেখা যায় বাংলাদেশের বিভিন্ন যৌক্তিক আন্দোলনে অংশ নেয়, কিন্তু আন্দোলন করে এসে আবার ছারপোকার মধ্যেই তাকে ঘুমাতে হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খুব তীব্রভাবে দেখতে হবে, কারণ শিক্ষার্থীরা পড়াশোনা আর ছারপোকা একসাথে দুইটা চলতে পারে না। যাই হোক, এখন আপনি রেসপন্স পাচ্ছেন কেমন শিক্ষার্থীদের? আমি রেসপন্স খুব ভালো পাচ্ছি। আমি বিশ্ববিদ্যালয়ে আসার প্রথম থেকেই আমার সহপাঠী যারা আছে তাদের সাথে খেলাধুলা করেছি। আমি গত 2 মাসে যৌক্তিক যেসব আন্দোলন হয়েছে বাংলাদেশের বাস্তবতায়, বিসিএস থেকে শুরু করে তারপরে বুয়েটের শিক্ষার্থীদের যে আন্দোলন এবং যৌক্তিক যত সব আন্দোলন আছে, সেখানে আমার সহপাঠীরা সহ আমি সেখানে উপস্থিত ছিলাম, এবং আমরা আন্দোলনকে বেগবান করেছি। তো সেই জায়গা থেকে, এবং আমরা খেলাধুলার সাথে আমি জড়িত আছি, তো এই জায়গা থেকে বন্ধু বান্ধবরা আমাকে মোটামুটি চেনে, এবং তারা আমার প্রতি আত্মবিশ্বাস আছে আমার প্রতি তাদের। আপনি আসলে কেন শিক্ষার্থীরা আপনাকে ভোট দিবে, আপনি মনে করেন কি কারণে ভোট দিবে? ভোট দিবে, যদি আমি আমার হলের বাস্তবতা বলতে চাই, আমার হলে প্রায় সবচেয়ে বেশি অ্যালটমেন্ট পেয়েছে প্রায় 427 জন। তো সিনিয়ররা তো আছে বিভিন্ন উপরের পদগুলোতে, তো সেই দিক বিবেচনায়, এবং আমি ফার্স্ট ইয়ারে যেহেতু প্রথম বর্ষে একটা মিউচুয়াল রেসপেক্টের জায়গা থেকে আমরা উপরের পদগুলোতে দাঁড়াইনি, আমার বন্ধু বান্ধব আরও অনেকে প্রার্থী আছে, আমরা সদস্য পদে দাঁড়িয়েছি। তো এই জায়গা থেকে যেহেতু আমার হলে আমার সহপাঠী আছে প্রায় 427 জন, তো একজন সিনিয়রের কাছে তাদের আবদারের কথাটা সে বলতে পারবে অবশ্যই, বাট আমি যদি তার বন্ধু হিসেবে নির্বাচিত হয়ে আসতে পারি, সে আমার কাছে একটা আবদার করতে পারে, একটা দাবি করতে পারে যে আরশাদ তোমাকে এটা করে দিতেই হবে, এবং আমি তাদের জন্য এটা সর্বোচ্চ করবো। এবং আমি মনে করি যে প্রত্যেকটা ব্যাচ থেকে প্রতিনিধি আছে, এবং প্রত্যেকটা ব্যাচ থেকে প্রতিনিধি নির্বাচিত হবে। তো সেদিক বিবেচনায় এত বছর পর একটা ডাকসু আসছে, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইনশাল্লাহ আগামী 9 সেপ্টেম্বর। তো সেই জায়গা থেকে প্রথম বর্ষের আমার সহপাঠীদের প্রতিনিধি হিসেবে আমি আর কি নির্বাচন করছি। এই নির্বাচনের যারা প্রশাসনের দায়িত্বে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, পাশাপাশি নির্বাচন কমিশনের দায়িত্ব যারা রয়েছে, তাদের বিষয়ে আপনার বক্তব্য কি? আসলে তারা কি যথাযথ ভূমিকা পালন করছে? হ্যাঁ, অবশ্যই পার্সিয়ালিটি করছে না। অবশ্যই আমাদের যারা কর্মরত রিটার্নিং অফিসাররা আছে তারা দায়িত্ববানের ভূমিকায় পালন করছে। আমরা বিগত দেখে আছি যে 2019 সালে যে বিগত দিনে যে ডাকসু নির্বাচন হয়, সেখানে ভোট কেন্দ্র ছিল হলগুলোতে, কিন্তু হলগুলোতে একটা ভোটের কারচুপি হতে পারে এই সম্ভাবনাকে লক্ষ্য করেই এবার হচ্ছে একাডেমিক ভবনে আমাদের ভোট কার্যক্রমটি দেওয়া হয়েছে। এর ফলে অনেক স্বচ্ছতা থাকবে এবং গ্রহণযোগ্যতা পাবে এবার ডাকসু। মানে আপনার কি আচরণবিধি লঙ্ঘন কিংবা এই ধরনের কোনো অভিযোগ আছে? না, আচরণবিধি লঙ্ঘনের কোনো কিছু দেখি নেই। আচরণবিধি আমি দেখছিলাম যে সেখানে বলা আছে যে রাত 11টার পর ভোট চাওয়া যাবে না, এবং শিক্ষার্থীদের পাঠকক্ষ, তারপরে যেখানে একাডেমিক ক্লাসরুম, এখানে ভোট চাওয়া যাবে না, এবং যারা প্রার্থী আছে তারা এগুলো সবকিছু বিধিমালা নিয়ন্ত্রণ দেখেই তারা তাদের নির্বাচন প্রচারণা কার্যক্রম চালাচ্ছে। তো সবকিছু মিলিয়ে নির্বাচনের এই যে পরিবেশ, এই পরিবেশ নিয়ে আপনি সন্তুষ্ট? নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট বলতে কি, এখানে অনেক কিছু বিষয় চলে আসে। যেমন পরশুদিনের যে বিষয়টি যে হচ্ছে বাম দলের এক আপু শিবিরের প্যানেলের এস এম ফরহাদ ভাইয়ের প্রার্থিতা বাতিল করে একটি রিট করে, এবং বাতিল চেয়ে একটি রিট করে, এবং পরবর্তীতে ওই হাইকোর্ট হচ্ছে পরবর্তীতে হাইকোর্ট ওই রিটের রায় না দিয়ে পুরো নির্বাচন বন্ধ করে দেয়। তো এর ফলস্বরূপ আমরা ঢাবিতে সাধারণ শিক্ষার্থীরা ভিসি চত্বরে চলে আসি, এবং ডাকসু আমাদের, এবং ডাকসু 9 তারিখে হতেই হবে, এই ধরনের স্লোগানকে সামনে রেখে আমরা যখন সবাই শান্তিপূর্ণভাবে মিছিল করি এবং সমাবেশ করি, তার পরবর্তীতে 30 মিনিট পরে আবার হচ্ছে সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের চেম্বার কোর্ট যেটি আছে সেটি পূর্ববর্তী যে স্থগিতাদেশ নির্দেশনা দেয়। হ্যাঁ, নির্দেশনা দেয়। সেই নির্দেশনা এরকম ছিল যে রিটের চলবে, কিন্তু নির্বাচনও চলবে, পাশাপাশি নির্বাচনের কার্যক্রম চলবে না। এখন আমরা হচ্ছে অনেক গোষ্ঠী আছে যারা চাচ্ছে যে ডাকসু নির্বাচনটি না হোক। মানে ডাকসু নির্বাচন হইলে হয় কি, যে কারা চাচ্ছে এটা আমি তো স্পেসিফিক বলতে পারবো না। এটা যারা চাচ্ছে তারা হয়তো গুপ্তভাবে চাচ্ছে, বা কে চাচ্ছে আমি জানি না, জানলে আপনাদেরকে বলতাম। বাট বিষয়টা কেমন, যে ধরেন এক সরকার ক্ষমতায় এক সরকার থাকা অবস্থায় যদি ডাকসু নির্বাচন হয়, তাহলে শিক্ষার্থীদের বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের সব ধরনের যৌক্তিক আন্দোলনগুলো শুরু হয়। যদি
ডাকসু হয় তাহলে শিক্ষার্থীদের বা সাধারণ মানুষের একটা কণ্ঠস্বর তৈরি হয়, সরকারের বিভিন্ন অনিয়ম অন্যায্যতা অনিয়মের বিরুদ্ধে একটা কণ্ঠস্বর চলে আসে। সরকার এই ভীতি থেকেই ডাকসুকে মানে ডাকসু না হতে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে না, আমি বর্তমান সরকার না, মানে কোন মহল আমি আসলে জানি না, আমরা এটা নিয়ে কাজ করছি এবং বোঝার চেষ্টা করছি বিষয়টি। তো যাই হোক, এখন ভোটারদের প্রতি আপনার আহ্বান কি থাকবে? নির্বাচন কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার প্রতি আপনার আহ্বান কি থাকবে? সবার প্রতি আমার শিক্ষার্থী, আমার সহপাঠী, প্রিয় প্রাণপ্রিয় বন্ধুরা এবং যারা সিনিয়র ভাই আছে তাদের কাছে আমার এইটাই যে হয়তো সামনের দিনে বা 9 তারিখ পর্যন্ত আরও অনেক এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে যেগুলোতে আমাদের আসন্ন ডাকসু হওয়া থেকে বা একটা ব্যাহত হতে পারে বা গন্ডগোল মানে একটা ঝামেলার পরিবেশ সৃষ্টি হতে পারে। তো এই জায়গা থেকে আমি বলবো যে আমরা শিক্ষার্থীরা যে ধরনের নির্দেশনা, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে কোনো ধরনের নির্দেশনায় আসুক না কেন, আমরা আমাদের ডাকসু আদায়ের ক্ষেত্রে শান্তিপূর্ণভাবে অবস্থান নেব। এবং দেখছি যে বিগত দিনগুলোতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হয় এবং তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়কেও অস্থিতিশীল করতে চাওয়া হয়। তো আমরা কোনোভাবেই তাদের এই ফাঁদে পা দেব না। আমরা আমাদের ডাকসু আমাদের অধিকার, ডাকসু আমাদের সবার, এই স্লোগান সামনে রেখেই আমরা শান্তিপূর্ণভাবে ডাকসু নির্বাচন করার জন্য আমরা যা করা লাগে করব শান্তিপূর্ণভাবে, এটাই বলবো। আপনার ভোটারদের উদ্দেশ্যে আপনার কোনো বিশেষ আবদার বা আহ্বান আছে? ভোটারদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে হচ্ছে আপনারা যেহেতু অনেক বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে, একটা উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন হবে, আপনারা সবাই ভোট দিতে আসবেন, যাতে ভোট অনেক বেশি কাস্ট হয়, এইটাই মেইন। আপনারা সবাই ভোট দিতে আসুন, যেই দল বা যেই প্যানেলই হোক না কেন, যাকে আপনার যোগ্য মনে হয় আপনারা তাকে ভোট দিবেন, কিন্তু আপনারা ভোট দিতে আসুন, অনেক ভোট কাস্ট হোক অনেক বেশি এবং গ্রহণযোগ্যতা পাক, এই জায়গা থেকে আমি মনে করি। তো এই আর আপনি আলাদা করে আপনি নির্বাচন কমিশনকে নিয়ে ভোটের দিনের পরিবেশ নিয়ে আপনার আহ্বান কি? না, ভোটের দিনের পরিবেশ নিয়ে আমার আহ্বান এটাই থাকবে যে বাড়তি যে এই ধরনের একটা ব্যবস্থা করা হোক কিংবা সেনা মোতায়েনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সেনা মোতায়েনের বিষয়টি ভালোভাবে নিচ্ছে না। তারা চাচ্ছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসনের মাধ্যমে নির্বাচনটি সংগঠিত হোক এবং আমাদের বিএনসিসি আছে, তারপরে স্কাউট আছে এবং তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলে আমার মনে হয় যে সেনাবাহিনীর প্রয়োজন হবে না, ডাকসু নির্বাচনকে সুন্দর সুষ্ঠুভাবে সংগঠিত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতে আমাদের আরো দেখা হবে। আপনার জন্য শুভকামনা রইল। হ্যাঁ, সমস্যা আপনি আমরা পিছনের দিকে আমি তো আপনাকে জানতে চাই যে আসলে এই সমস্যাগুলো কি কি, এই যে আপনি ইশতেহার যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, যেসব সমস্যা রয়েছে হলগুলোতে আপনার শেখ মুজিবুর রহমান হলে, সেই সমস্যাগুলো কোন সমস্যাগুলোতে প্রায়োরিটি দিচ্ছে? আমি মেইনলি বলতে চাই বেশ কয়েকটা হলের বাস্তবতা, যেমন আমার শেখ মুজিব হল এবং অন্যান্য হলে বেশ কিছু পুকুর আছে, কিন্তু এই পুকুরগুলো হচ্ছে পর্যাপ্ত সংস্কার হচ্ছে না, এই পুকুরগুলো অবহেলিত। তো আমি চাই এই ডাকসুর ফলে যে নেতা বা নেতৃত্ব উঠে আসবে তারা এই পুকুর সংস্কার নিয়ে কাজ করবে। পুকুরটি শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে। সেখানে হচ্ছে পুকুর ঘাট হবে, পুকুরে পার নির্মাণ করতে হবে এবং বসার জায়গা নির্ধারণ করতে হবে, যেখানে শিক্ষার্থীরা তাদের অবসর সময় বন্ধু বান্ধবদের সাথে কাটাবে এবং পড়াশোনা করতে পারবে চাইলে। এবং আরও কিছু সমস্যা আছে যে আমি আমাদের ঢাকা ভার্সিটির বিভিন্ন যে ওয়াশরুমগুলো আছে, ওয়াশরুমগুলো খুব দুর্গন্ধযুক্ত হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকভাবে করা হয় না এবং সাবান সরবরাহের ব্যাপারটিও খুব সীমিত, যে অনেক কম। তো যারা নির্বাচিত হয়ে ফিরে আসবে তারা যেন এই বিষয়গুলো নিয়ে কাজ করে। এবং আরও কিছু বিষয় আছে, যেমন পুরান বিল্ডিং বা নতুন বিল্ডিংয়ের যে ব্যাপারটা, পুরান বিল্ডিংয়ের রংটা যাতে ঠিকভাবে করা হয়, কারণ আমাদের শিক্ষার্থীরা যারা থাকে তারা সবাই পড়াশোনা করে, তো পড়াশোনার জন্য একটি সুন্দর পরিবেশ দরকার হয়। রং চটাহীন এক ধরনের ভবনে আসলে পড়াশোনা হয় না। আর যাই হোক, আর কি কি সমস্যা? আর কিছু সমস্যার মধ্যে আমি বলবো যে যেমন লাইব্রেরি ইস্যুটা, প্রত্যেকটা হলেও লাইব্রেরি আছে কিন্তু অনেক শিক্ষার্থী জানেই না আসলে হলে লাইব্রেরি আছে এবং লাইব্রেরিতে বইয়ের পরিমাণ অনেক কম। তো আমি বলবো যে হল প্রশাসনকে যে এখানে বইয়ের পরিমাণ বাড়াতে হবে এবং লাইব্রেরিতে এসির ব্যবস্থা করতে হবে এবং আমাদের কিছু পাঠকক্ষ আছে এগুলোতে এসির ব্যবস্থা করতে হবে, কারণ এই ঢাকা শহর এমনি অনেক বেশি গরম, এই গরমে পড়াশোনা স্বাভাবিক কার্যক্রম সংগঠিত হয় না। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট অনেক বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয় এবারে বার্ষিক বাজেট 1035,45,00,000 টাকা। তো এই টাকা দিয়ে আসলে অনেক কিছুই করা সম্ভব, কিন্তু সক্ষমতা থাকা সত্ত্বেও শুধুমাত্র হয়তো সদিচ্ছার অভাবে এগুলো করা হয় না। তো আমরা চাই ডাকসুর মাধ্যমে এমন একটি পরিবেশ সৃষ্টি হোক যেখানে সবকিছু জবাবদিহিতা থাকবে এবং দায়বদ্ধতা থাকবে। এবং আমি মনে করি যে আমাদের ঢাবি ক্যাম্পাস প্রথম যখন নবাব সলিমুল্লাহ জমি দান করে প্রায় 600 একর, এই 600 একরের মধ্যে এখন বর্তমানে ঢাবি ক্যাম্পাস আছে 256 একর।
কিন্তু ঢাবি ক্যাম্পাস দেখেন আমরা আসলে আমাদের জায়গাতেই নির্বাসিত হওয়ার মতো, যেমন আমাদের ক্যাম্পাসের মধ্যে আপনার হচ্ছে ব্রিটিশ কাউন্সিল আছে, বাংলা একাডেমি আছে, পরমাণু শক্তি কমিশন আছে, যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও মানে আমাদের জায়গার মধ্যে এরা আছে। কিন্তু আমাদের মেয়েদের 2টা হল, বঙ্গমাতা এবং হচ্ছে কুয়েত মূর্তি হল, যেটি আমাদের ক্যাম্পাসের বাহিরে, এবং মেয়েরা দূর থেকে আসতে হয়, তাদের জন্য বিষয়টি খুবই একটি খারাপ দেখায় যে মেয়েদের অনেক কষ্ট করে আসতে হয়। এবং আমাদের ছেলেদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং লেদারের যে ডিপার্টমেন্ট আছে এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের বাইরে। তো আমি চাই আমাদের ক্যাম্পাসের ভিতরে যে হচ্ছে বাহিরের যেসব প্রতিষ্ঠান আছে এগুলোকে কোনোভাবে সংস্কার করে আমাদের হল করতে হবে, কারণ আমাদের শিক্ষার্থীরা দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 100 বছর হয়ে গেছে। অনেক বিশ্ববিদ্যালয় যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়, কিন্তু সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত আবাসিক বিশ্ববিদ্যালয় হতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটও অনেক বেশি, কিছুদিন আগে 2800 কোটি টাকার একটি বাজেট পাস হয় একনেকে। তো এই বাজেট থেকে বিভিন্ন ধরনের হলগুলো করা হবে। তো আমি চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বাহিরের যে কাঠামোগুলো আছে বা বাহিরের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলাকে পরিবর্তন করে আমাদের হলগুলো এখানে করা হোক, এই বিষয়টি বলবো। আর হচ্ছে আর একটা বিষয়, আমাদের ঢাকার পরিবেশ খুব যান্ত্রিক, শিক্ষার্থীরা আমাদের বিভিন্ন হল আছে রাস্তার পাশে শব্দ দূষণের শিকার হয়, এর ফলে একটি হচ্ছে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি ব্যাহত হয়। তো আমি বলবো যে এই এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি রক্ষার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি বেশি গাছ লাগাতে হবে। আমরা দেখি অনেক গাছ লাগানো আছে কিন্তু এগুলো অপরিকল্পিতভাবে। নির্বাচিত হয়ে যারা ফিরে আসবে বা আমি যদি নির্বাচিত নাও হই তাও আমি এই জায়গা থেকে কাজ করবো, এবং গাছ লাগাতে হবে আমাদের অনেক বেশি। আমাদের উন্নয়ন অবকাঠামো করতে গিয়ে অনেক বেশি গাছ কাটা হয় কিন্তু সেই অনুযায়ী নতুন গাছ রোপণ করা হয় না। আপনি নির্বাচিত হলে এই বিষয়গুলোর উপর জোর দিয়ে কাজ করবো। আর একটা মেইন বিষয় হচ্ছে আমাদের হলপাড়ায়, যেখানে প্রায় হলপাড়া বলে একটা জায়গা আছে যেখানে 5-6টা হল আছে, কিন্তু এই হলপাড়ার মাঝখানে মাত্র খেলার মাঠ। এই মাঠে আমাদের লাইন দিয়ে দাঁড়াইতে হয়, তা আমরা খেলার সময় পাই না। তো এই দিক বিবেচনায় বলবো যে খেলার মাঠ, উপযুক্ত খেলার মাঠের সংখ্যা বাড়াতে হবে আমাদেরকে, কারণ হলগুলোর ভেতরেই তো ছোট ছোট মাঠ থাকা না, হলগুলোর ভেতরে আসলে ওইভাবে মাঠের কোনো মানে জায়গা নেই। যেগুলো ছিল সেগুলো এক্সটেনশন দোকান হয়েছে, খাবারের দোকান হয়েছে বা থাকা উচিত না। হলের ভিতরে আসলে অতটা জায়গা নেই, কারণ আমাদের সাইকেল গ্যারেজ আছে, বিভিন্ন হলে ক্যান্টিন আছে। তো এই বাস্তবতায় আসলে অন্যান্য কোনো প্ল্যান বের করা যায় কিনা এই বিষয়ে প্রশাসনকে একটা জবাবদিহিতার মধ্যে আনতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বলবো সেটি হচ্ছে ডাকসু এবার হচ্ছে ধরেন 5 বছর পর, তার আগে হয়েছে 1991 সালে। আমাদেরকে এমন একটা প্র্যাকটিসের মধ্যে আসতে হবে যে ডাকসু প্রতি বছর হবে, এরকম একটা সিস্টেম আমাদেরকে চালু করতে হবে। এবং এবার ডাকসু হওয়ার পরেই আমি আশা করি যে প্রার্থীরা যারা শপথ নেবে ওই দিন বা তার আশেপাশে নির্দিষ্ট একটা দিনের যেদিন থেকে ডাকসুর কার্য দিবস শুরু হবে তখন থেকে মানে পরবর্তী ডাকসু কবে হবে এই ডেটটা আমাদেরকে সামনে আনতে হবে। তাহলে আমি মনে করি যে বাংলাদেশের যে কোনো যৌক্তিক সমস্যা বা বাংলাদেশের যে কোনো সমস্যার সমাধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। হ্যাঁ, ভবিষ্যতে আশা করছি আবারও দেখা হবে। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদেই থাকুন। ধন্যবাদ।